সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। জার্মানি চীনের দিকে হাঁটার চিন্তা সরকারের। ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক আজ। ঢাকায় আসছেন পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ইউরোপের ২৮ দেশের রাষ্ট্রদূত। সকালের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। ফ্যাসিবাদে জড়িত ৬২৬ জন কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বললেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতেই দিল্লি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। আর চিন্তাবিদ ফরহাদ মজহার মনে করেন, নিছক প্রোপাগান্ডা নয়, এটি ভারতের সামরিক প্রস্তুতির অংশ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। পিলখানায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সহায়তায় পিলখানায় বিজিবির আয়োজন। আলোচনায় ঘুরে ফিরে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ। এটার সিলসিলা শুরু হয়েছে। ফ্যাসিবাদে জড়িতরা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো তা জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। তবে চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, এটি নিছক প্রোপাগান্ডা নয়, ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ৬২৬ জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে ভারতের যে প্রোপাগান্ডা চলছে, এটা নিছকই প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। ভারতের এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেওয়ার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে অভ্যন্তরীণ কার্যক্রম কমিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারত থেকে দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে গণহত্যার আসামি হিসেবেই আসতে হবে। সকালে কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত বলে জানান বিজিবি মহাপরিচালক। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই, সবার উপরে দেশ। এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আয়োজনে অভ্যুত্থানে আহত ৭ জনকে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী উপহার দেয়া হয়। আরও ১০০ জনকে সহায়তা দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠান থেকে। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক, নিত্য প্রয়োজনীয় এমন অনেক পণ্য আমদানিতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। তবে চলমান সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বলছেন, বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রপ্তানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানি ব্যয়ও। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থ বছরে ভারত থেকে প্রায় $৯৫০ কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $২১৩ কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন, তাদের হাতে আছে বিকল্প উৎস। এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা যান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটা এই দোকানটা আসে চায়না থেকে। আমাদের উজবেকিস্তানে
সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে এমন শঙ্কা কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প, তবে একক দেশের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশিদের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতায় যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের পর প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ আর ভারত। সোমবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পরিবর্তিত বাস্তবতা মেনেই দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিতে হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা তার। পরিবর্তন মেনে নিয়েই দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাম্প্রতিক সম্পর্কের কারণে শুধু বাংলাদেশের নয়, ভারতেরও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরামের সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবত চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। পারস্পরিক অর্থনৈতিক স্বার্থেই সার্কের কার্যক্রম ভালোভাবে শুরু করা দরকার বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তান এবং ভারত। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। ঢাকা ও ঢাকার বাইরে দলের 31 দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন হয়নি। জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গত 4 মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না। কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে, নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন, আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। এরপরেই রংপুর ও বরিশাল বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে যেমন আন্দোলন হয়েছে, তেমনি রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। যে কোনো সংকটে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোলার ইলিশাহাট কৃষি ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের সই জাল করে ঋণ উত্তোলন,
কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অনিয়মের বিষয়ে অভিযোগ করায় তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতেই অভিযোগকারীকে 4 ঘন্টা ব্যাংকের মধ্যে জিম্মি করে রাখা হয়। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। বরিশালে অর্ধশত নদী থাকলেও দখলের কবলে পড়ে হারাচ্ছে গতিপথ। নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বিভাগের 50টি নদী 50,000 দস্যুর কবজায়, অথচ প্রশাসন নির্বিকার। তবে লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা, ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর 2 পাড়ই দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দখলের মূলে রয়েছেন প্রভাবশালীরা। তবে জমির কাগজপত্র থাকার দাবি অভিযুক্তদের। এটা তাদের আপনার রেকর্ডের সম্পত্তি, দখলকৃত না, বরঞ্চ রেকর্ডকৃত সম্পত্তিগুলি ভেঙে গেছে। এখান থেকে মাটিটা দিয়ে এটা এক্সকাভেটর দিয়ে বাদ দেওয়া হলো, তারপরে ভরাট করা হয়েছে আর কি। এখন চর না মালিকানা সম্পত্তি সেটা বলা যায় না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে, গত 40 বছরে কীর্তনখোলা নদীর 2 পার দখল করেছে 5192 জন। ক্ষমতা পরিবর্তন হলে ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোপ পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকো পার্ক তৈরির কাজ। কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। নদী খাল রক্ষা কমিটির অভিযোগ, ভুয়া কাগজপত্র তৈরি করে খাস জমি দখলের পায়তারা চলছে। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, জানি আমরা আন্দোলন থেকে আমরা সরে যাই। আমরা এই ইকোপার রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই গেছি এবং আমরা মামলা হামলার মধ্যেও পড়ছি, তারপরও আমরা থেমে থাকিনি। জেলায় প্রায় 135 কিলোমিটার নদীপথের 2 তীরে গড়ে উঠেছে 10 থেকে 12,000 অবৈধ স্থাপনা। আমি নিজের চোখে দেখছি যে বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। খাল তো আগে অনেক বড় ছিল, বর্তমানে এরা দখল নিয়ে বিভিন্ন দোকানপাট উইটা ময়লা আবর্জনা ফেলাই টেলাই একদম সব দখলে নিয়ে গেছে। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও 50,000 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে নদী তীরবর্তী এলাকা ভাঙনের হুমকিতে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সূর্য ওঠার আগেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে চলছে মাটি কাটা। ঝালকাঠি সদরের সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। পরে এ মাটি নৌকা ও ট্রলারে নিয়ে ইটভাটা সহ বিভিন্ন কাজে বিক্রি করা হচ্ছে। সদরের রাজাপুর, দেয়াকুল, দেউড়ি, মানিক, সদর, ভবানীপুর, বাড়িকরণ সহ কমপক্ষে 10টি এলাকায় চলছে এমন অপরাধ। এতে নদী তীরবর্তী এলাকা ভাঙনের হুমকিতে পড়ায় শঙ্কিত কৃষকরা। সরকারি জমি 4-5 কোপ করিয়া এরপর ট্রলার ঢুকাইয়া তারপরে সারা রাত করে কাটতে তারপরে নিয়ে যায়। মাটি কাটলে তো এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মানকি, দেউড়ি এসব জায়গায় তো চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসে এই বাটায় বিক্রি করি। তবে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে চরসহ জমির টপসয়েল কেটে নেওয়ার কারণে জেলার প্রায় 100 হেক্টর ফসলি জমির কৃষি উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। বরগুনার পাথরঘাটায় বীজ আলুর তীব্র সংকট দেখা দিয়েছে। অগ্রিম টাকা দিয়েও বীজ আলু পাচ্ছেন না কৃষক। তাদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ডিলাররা সিন্ডিকেট করে বস্তা প্রতি 1500 টাকা বেশি দামে বিক্রি করছেন।
তবে ডিলারদের দাবি বীজ আলুর সংকট থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না তারা। সংকট নিরসনের পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলছে দাবি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। আলু চাষের ধুম পড়েছে বরগুনার পাথরঘাটায়। বাজারে চড়া দাম আর গত বছর লাভ বেশি হওয়ায় এবার ফসলটি চাষে বেশি ঝুঁকছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের 1200 থেকে 1500 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে বীজ আলুর মন। স্থানীয় ডিলাররা একজোট হয়ে কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছেন না আলুর বীজ। উপজেলায় কোল্ড স্টোরেজ না থাকায় আলুর বীজ উৎপাদন না হওয়ার সুযোগে এমন অনিয়ম করছে ডিলাররা। চাষিরা যে আলু চাষ করতে আছে এবছর যে সিন্ডিকেট হয়েছে, এতে আপনার আলু চাষ করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। আলুর যে পরিমাণে প্রয়োজন সেই পরিমাণে আমরা পাই না। তারা আমাদের কাছে বুকিং টাকা নিয়ে অন্যথায় তারা বেশি দাম পাইয়ে তারা বিক্রি করে ফেলাইছে। হ্যাঁ, এবছর দাম পাইয়া দেখা গেছে দূরে দূরে হারা ঘরে আটকাইয়া এক বস্তা বেছে 4500 টাকা, আমুক 3000 টাকা বস্তা নিচ্ছে। তবে সিন্ডিকেটের কথা অস্বীকার করে ডিলারদের দাবি, আলুর বীজ সংকটের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না তারা। যারা মনে করেন আলু নেয় না, ওরা আলু না পাওয়ার কারণে হয়তো মিথ্যা কথা বলতেছে। নিজের সংকট, যার জন্য চাহিদা ব্যাপক কিন্তু চাহিদা পরিমাণ মাল নাই কারো কাছে নেই। আমরা এখানে 5 জন দিলে কেউই দিতে পারে না। আপনারা ফাওয়াইয়া মানুষজন বিরক্ত করেন কা? আপনারা কিছু করতে পারবেন না? এই যে করছে ম্যাজিস্ট্রেট, এই 10,000 টাকা জরিমানা করছে, আর কি করছে? বীজ আলুর সংকট নিরসনের পাশাপাশি ডিলারদের সিন্ডিকেট ভাঙতে সচেষ্ট থাকার কথা জানালেন কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসক। পাশাপাশি কোল্ড স্টোরেজ নির্মাণেরও আশ্বাস তাদের। আমরাও চাচ্ছি যে পাথরঘাটাতে অন্ততপক্ষে একটি কোল্ড স্টোরেজ তৈরি হোক, এবং এই কোল্ড স্টোরেজ তৈরি হলে এই অঞ্চলে আলু বীজের সংকট একদমই থাকবে না। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে বীজ পায় এবং সে বিষয়ে কাজ করার জন্য আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি এবং উপজেলা নির্বাচনের যৌথ উদ্যোগে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি যে সমস্যাটির কথা বলেছেন সেই সমস্যাটি আমরা সমাধান করতে পারব। আলু চাষে বরিশাল বিভাগে বরগুনার অবস্থান তৃতীয়। চলতি বছর জেলায় 975 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আলুর বীজ প্রয়োজন হবে 1000 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে বরিশালে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনের 8 বছরেও চালু হয়নি। এ কারণে নগরীর সুপেয় পানির সংকট এখনও কাটেনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামতে থাকায় প্ল্যান্ট চালুর বিকল্প নেই। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সুপেয় পানির চাহিদা মেটাতে বরিশালের বেলতলা ও কীর্তনখোলা নদী তীরে 8 বছর আগে তৈরি হয় 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। তবে উদ্বোধনের পরও চালু হয়নি প্লান্ট দুটি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরী জুড়ে বসানো গভীর নলকূপগুলোতে পানি উঠছে না। এ কারণে প্লান্ট দুটি দ্রুত চালুর দাবি নগরবাসীর। একমত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও। কারেন্ট না থাকলে পানি পেতেছি না, সিটি কর্পোরেশনে ফোন দিলে তারপর পানি হেয়ের পর আমাদের ব্যবহার করা লাগে। আমাকে পানি খুব সমস্যা, কষ্ট। এটা যদি পূর্ণ চালু হয় তাহলে আমাকে পানি সমাধান হয়ে যাবে। এখানে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, আমরা মনে করেছিলাম যেখানে পানি পাবো, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো পানির সুব্যবস্থা করে নাই। ভূগর্ভস্থ পানির উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা সেটা কমাতে হবে, সারফেস ওয়াটারকে অগ্রগণ্য করতে হবে, এবং সেইভাবে আমার যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন বা সারফেস ওয়াটারকে ব্যবহার করে যে সাপ্লাই দেওয়া, সেটার উপরে কিন্তু আমার জোর কিন্তু প্রচেষ্টা করতে হবে। সিটি কর্পোরেশন বলছে দ্রুত মন্ত্রণালয়ের সাথে কথা বলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি চালু করা হবে। সাইট সিলেকশনের সমস্যা নদীর পাড়ে, আরেকটা হচ্ছে তাদের যে ক্যাপাসিটি আর কি, যে প্রতিদিন 16 ml পানি দেওয়ার কথা, সেই পানিটা আমরা পাচ্ছি না, যার জন্য নেওয়া হয়নি। বরিশাল নগরীর 6 লাখ বাসিন্দার দৈনিক পানির চাহিদা 7 কোটি 20 লাখ লিটার। আর ভূগর্ভস্থ 38টি পাম্পের মাধ্যমে সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র 3 কোটি 20 লাখ লিটার। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বোমা মেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো এই হুমকির সঙ্গে আইএসআইয়ের 2 জন এজেন্ট জড়িত বলে দাবি কর্তৃপক্ষের। হুমকি পাওয়ার পরে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।
বোমা মেরে হত্যা করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার মুম্বাই পুলিশের কাছে আসা এমন একটি বার্তার জেরে উত্তেজনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতের বেশ কিছু গণমাধ্যম জানায় ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই বার্তাটি পাঠানো হয়। এতে প্রধানমন্ত্রীকে হত্যায় বোমা হামলার পরিকল্পনার দাবি করা হয়। এ ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। প্রাথমিক অনুসন্ধান শেষে তারা জানিয়েছে বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে। এরই মধ্যে হুমকির সঙ্গে জড়িতদের ধরতে স্থানটিতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় একটি এজাহার দায়ের করে পুলিশ। মাত্র সপ্তাহখানেক আগে এ ধরনের হুমকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শীতল চাভান নামের 34 বছর বয়সী এক ব্যক্তিকে আটকও করেছিল পুলিশ। তারা জানায় তাদের কাছে বেশিরভাগ বার্তাই পাঠান মানসিকভাবে অসুস্থ ও মাদকাসক্ত লোকজন এবং এসব বার্তার বেশিরভাগই আসে মুম্বাই পুলিশের একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে। কাকুলি আখতার, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত, বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। জার্মানি চীনের দিকে হাঁটার চিন্তা সরকারের। ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক আজ। ঢাকায় আসছেন পররাষ্ট্র সচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ইউরোপের 28 দেশের রাষ্ট্রদূত। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।